শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আজকের চতুর্থ দিনের প্রথম সেশনে আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও সুস্থ রয়েছি। আজকের এই সেশনে আমরা যে সকল জিনিস প্র্যাকটিস করব, তা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা মূলত মাইক্রোসফট এক্সেল এর কাজ করব এই সেশনের পুরোটা জুড়েই। আমরা মাইক্রোসফট এক্সেল দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মিনিমাম, ম্যাক্সিমাম বিভিন্ন কিছু নির্ণয় করা শিখব, যা আমরা ইতিমধ্যে শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে শিখেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমেই শিখব মাইক্রোসফট এক্সেলের সাহায্যে কিভাবে যোগ করা যায়। যোগ করার সূত্র হচ্ছে সমান সমান দিয়ে সাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট, এরপর সেল নাম্বার ধরে নিলাম আমি A11, এরপর কোলন এবং যে সেল পর্যন্ত যোগ করতে চাই সেই সেলের নাম্বার দিতে হবে। আমি ধরে নিলাম A15, অর্থাৎ আমি A11 থেকে A15 পর্যন্ত যোগ করতে চাই। এই সেল নাম্বারটা কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা একটু দেখার চেষ্টা করি। সেল নাম্বার নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে কলাম নাম্বার দিতে হবে, এরপর রো নাম্বার দিতে হবে। মনে করি আমি এই সেল নাম্বারটি নির্ণয় করব। এজন্য প্রথমেই আমাদেরকে কলাম নাম দিতে হবে। এটা F কলামের অন্তর্ভুক্ত। এরপর আমাদের দিতে হবে রো নেম। এটা কত নম্বর রো? এটা ৩ নম্বর রো। তাহলে এই সেলটির নাম F3 সেল। অনুরূপভাবে যদি আমরা এই সেলটা নির্ণয় করি, এই সেলের নাম নির্ণয়ের জন্য প্রথমে দিতে হবে কলাম নেম, এরপর রো নেম। তাহলে এটি D4 সেল। আশা করি বোঝাতে পেরেছি একটি ওয়ার্কশিটে কিভাবে সেল নাম্বার নির্ধারিত হয়ে থাকে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কিভাবে মাইক্রোসফট এক্সেলে যোগ করতে হয় তা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন একটি স্কুলের বিভিন্ন ছাত্রদের বিভিন্ন বিষয়ের নাম্বার এখানে রয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি অনিক নামের একজন স্টুডেন্ট, তার বাংলা, ইংরেজি, গণিত বিভিন্ন বিষয়ের নাম্বার দেওয়া রয়েছে। তো আমরা অনিকের সকল বিষয়ের নাম্বার যোগ করতে চাই। এজন্য প্রথমে আমাদেরকে দিতে হবে সমান চিহ্ন, এরপর সূত্র লিখতে হবে SUM। আপনারা সবসময় বড় হাতায় বা ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন। এরপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কোথা থেকে আমরা যোগ করতে চাই? আমরা এই ক্ষেত্রে E5 হতে যোগ করতে চাই। তাহলে আমরা প্রথমে লিখে দিব E5, এরপর আমরা কোলন দিব। কোলন দেওয়ার পর আমরা কতদূর পর্যন্ত যোগ করতে চাই? আমরা K5 পর্যন্ত যোগ করতে চাই। তাহলে আমরা K5 লিখে দিব। লিখে দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেওয়ার পর এন্টার প্রেস করে দিব। তাহলে দেখতে পাচ্ছি অনিকের মোট নাম্বার ৪৩৪। এভাবে না করে আমরা আরেকভাবে করতে পারি। প্রথমে আমরা সমান চিহ্ন দিয়ে নিব, এরপর সাম লিখব, ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপর মাউস পয়েন্টার দিয়ে আমরা মার্ক করব কোথা থেকে যোগ করতে চাই। আমরা E5 হতে যোগ করতে চাই। এখানে একটা ক্লিক করার পর মাউস চেপে ধরে আমরা কতদূর পর্যন্ত নিতে চাই ততদূর পর্যন্ত মার্ক করে ছেড়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক কোন সেল পর্যন্ত কোন সেল যোগ করা হবে সেটি সূত্রের মধ্যে উঠে গিয়েছে। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। তাহলে আমরা অনিকের মোট নাম্বার দেখতে পেলাম ৪৩৪। এখন আমরা বাকি ছাত্রদের মোট নাম্বার যোগ করব। তো মাইক্রোসফট এক্সেল এর যে সুবিধাটা, একজনের যদি নাম্বার আমরা যোগ করে নিই তাহলে সবার নাম্বার এক ক্লিকেই পাওয়া যাবে। এজন্য আমাদের এই সেলের একদম ডান কর্নারে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টারটি প্লাস আকার ধারণ করেছে। যখন প্লাস আকার ধারণ করবে তখন এখানে ডাবল ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক সকল স্টুডেন্টের টোটাল নাম্বার চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে যোগ করতে হয়। এখন আমরা অনিকের যে টোটাল নাম্বার তার এভারেজ বের করব। এটি বের করার জন্য আমরা প্রথমেই সমান চিহ্ন দিয়ে নিব। এরপর লিখব এভারেজ। আপনারা দেখতে পাচ্ছেন সাজেশনে চলে এসেছে। আমরা এখান থেকে ক্লিক করে দিলাম এভারেজ। এরপর আমরা কোথা থেকে কোথা পর্যন্ত বা কোন সেল থেকে কোন সেল পর্যন্ত নাম্বারের এভারেজ বের করতে চাই সেটি দিয়ে দিব। আমরা E5 থেকে K5 পর্যন্ত নাম্বারের গড় বের করতে চাই। আমরা দিয়ে দিলাম। এরপর আমরা এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন অনিকের গড় নাম্বার ৬২। অনুরূপভাবে আমরা মাউস পয়েন্টারটি ডান কর্নারে নিয়ে এসে যখন প্লাস চিহ্ন দেখতে পাবো ডাবল ক্লিক করে দিব। তাহলে সবার আমরা গড় নাম্বার পেয়ে যাব। আপনারা ইতিমধ্যেও দেখতে পাচ্ছেন। এখন আমরা ম্যাক্সিমাম নির্ণয় করব, অর্থাৎ অনিক এই যে কয়েকটি বিষয়ে পরীক্ষা দিয়েছে তার মধ্যে কোন বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছে বা কত সর্বোচ্চ নাম্বার পেয়েছে সবগুলো সাবজেক্টের মধ্যে সেটি বের করব। এইজন্য আমাদের সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের লিখতে হবে ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমামের ম্যাক্স। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর কোথা থেকে বা কোন রেঞ্জের মধ্যে আমরা নাম্বার দেখব, হাইয়েস্ট নাম্বার, সেই রেঞ্জটা আমরা নির্ধারণ করে দেব। এক্ষেত্রে রেঞ্জ একই থাকবে, E5 থেকে আমাদের K5। এরপর আমরা এন্টার প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছি অনিকের সর্বোচ্চ মার্ক ৮৫ বা 85 সে আইসিটিতে পেয়েছে। অনুরূপভাবে আমরা সবারটা নির্ণয়ের ক্ষেত্রে
ডান পাশে পয়েন্টার টেনে ডাবল ক্লিক করে দিব, তাহলে আমরা দেখতে পাচ্ছি সকল স্টুডেন্টের হাইয়েস্ট মার্ক দেখা যাচ্ছে। এরপর আমরা অনুরূপভাবে মিনিমাম নির্ণয় করব। মিনিমাম নির্ণয় করার জন্য সমান চিহ্ন দিয়ে মিনিমাম লিখে দিব, মিনিমামের MIN। এরপর আমরা রেঞ্জটা নির্ধারণ করে দেব। রেঞ্জ একই থাকবে, E5 থেকে K5 পর্যন্ত। দেখতে পাচ্ছেন মিনিমাম নাম্বার 40 বা সর্বনিম্ন নাম্বার 40, যা সে কেমিস্ট্রিতে পেয়েছে। এখন সবারটা নির্ণয় করে নিব ডাবল ক্লিকের মাধ্যমে। হ্যাঁ, পেয়েছি। এখন আমরা কাউন্ট ফাংশনটার কাজ কি সেটা বোঝার চেষ্টা করব। কাউন্ট ফাংশনটির কাজ মূলত একটা নির্দিষ্ট রেঞ্জে কয়টি কলাম রয়েছে সেটি নির্ধারিত করে দেয় কাউন্ট ফাংশন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে মোট কয়টা বিষয় পরীক্ষা দিয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7টি বিষয় যে পরীক্ষা দিয়েছে সেটি আমরা নির্ণয় করব। এটি নির্ণয় করার জন্য সমান চিহ্ন দিব, এরপর লিখব আমরা কাউন্ট। এটা লিখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর রেঞ্জটা দিয়ে দিব E5 থেকে K5 পর্যন্ত। এরপর আমরা এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন সে 7টি নাম্বারে বা 7টি বিষয়ে পরীক্ষা দিয়েছে। অনুরূপভাবে সবাই 7টি পরীক্ষায় অংশগ্রহণ করছে বা করেছে আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আমরা রাউন্ড নির্ণয় করব। রাউন্ড জিনিসটা কি এটা নির্ণয় করার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরে নিলাম কোনো স্টুডেন্ট গড় নাম্বার পেয়েছে 75.4453। এখন আমরা চাচ্ছি দশমিকের পর 2টা ডিজিট নিব। আমরা বাকি 2টা ডিজিট নিতে চাচ্ছি না। এজন্য আমাদের কি করতে হবে? সূত্র হলো রাউন্ড, এরপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমাদের সেল নাম্বারটা দিতে হবে, কোন সেলের রাউন্ড করতে চাই। আমরা ধরে নিলাম এই ক্ষেত্রে E5 সেলের রাউন্ড করতে চাই। এরপর কমা দিয়ে দিতে হবে। কমা দিয়ে আমাদেরকে বলে দিতে হবে আমরা দশমিকের পর কয় ঘর নিতে চাই। আমরা এখানে 2 ঘর নিতে চাচ্ছি। আমরা তাহলে এখানে 2 লিখে দিব। এটাই মূলত রাউন্ডের সূত্র। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কশিট। আমি এখন রাউন্ড নির্ণয় করব। এইজন্য সমান চিহ্ন দিবেন। এরপর সমান চিহ্ন দেওয়ার পর রাউন্ড লিখবেন। লেখার পর ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা এক্ষেত্রে কোন সেলটা নির্ধারণ করব বা কোন সেলের রাউন্ড নির্ণয় করব? আমরা এভারেজের রাউন্ড নির্ণয় করব। দেখতে পাচ্ছি এভারেজ কোন সেলে রয়েছে? M5। তাহলে আমরা লিখে দিব M5, 2। যদিও M5 এ সে পূর্ণ নাম্বার পেয়েছে 62, অর্থাৎ তার গড় নাম্বার 62, কিন্তু বাকি স্টুডেন্টরা এরকম পূর্ণ গড় নাম্বার পায় নাই। এজন্য আমাদের গড় নির্ণয় করতে হচ্ছে। তাহলে দেখতে পেলাম অনেকের গড় নাম্বার 62, এখানেও যেটা রয়েছে এখানেও সেটা রয়েছে। তাহলে আমরা সকল স্টুডেন্টের গড় নির্ণয়টা দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুভর গড় নাম্বার ছিল 81.428571। আমরা যেহেতু 2 ঘর নিয়েছি এজন্য এখানে দেখাচ্ছে 81.43। এখানে 2 এর জায়গায় 3 কেন হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন। তৃতীয় নাম্বার ডিজিটে যদি 5 প্লাস থাকে তাহলে 2 নাম্বার ডিজিটে অটোমেটিক একটা ডিজিট বেড়ে যায়। আশা করি বুঝাতে পেরেছি একটি ওয়ার্কশিটে কিভাবে টোটাল, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট এবং রাউন্ড নির্ণয় করতে হয়। এবার আমরা দেখব একটি স্যালারি শিটে বেতনের হিসাব নিকাশ কিভাবে করতে হয়। এইজন্য আমি একটি মোটামুটি স্যালারি শিট তৈরি করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে বা আমাদের বোঝার সুবিধার্থে। ক্লাসে স্যার যেভাবে শিখিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়িদের নাম দেওয়া রয়েছে ABCDE এবং ওনাদের ডেজিগনেশন দেওয়া রয়েছে, ইন্ডেক্স নাম্বার দেওয়া রয়েছে এবং প্রত্যেকের বেসিক দেওয়া রয়েছে। আর বাকিগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। চলুন আমরা ধাপে ধাপে নির্ণয় করার চেষ্টা করি। এটি মূলত একটি ডেমো স্যালারি শিট, জাস্ট বোঝার সুবিধার্থে। আমাদের প্রথমে রয়েছে ইনক্রিমেন্ট। আমরা জানি ইনক্রিমেন্ট সাধারণত বেসিকের হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিক 35,000 টাকা। 35,000 টাকার তাহলে 5% বেসিক আমাদের নির্ণয় করতে হবে। এজন্য সমান চিহ্ন দিতে হবে। দেওয়ার পর আমাদের ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পর আমরা সেল নির্ণয় করে দেব, যে সেলের 5% নির্ণয় করব। আমরা E8 সেল 8 সেলের 5% চাচ্ছি, এজন্য E8 সেল দিয়ে দিলাম। এরপর গুণন 5%, এভাবে লিখতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন। এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করতে হয়। তাহলে দেখতে পাচ্ছেন 35,000 টাকার 5% 1,750 টাকা। আমরা সবার বেসিক আমরা সবার বেসিকের ইনক্রিমেন্ট 5% ইনক্রিমেন্ট নির্ণয় করলাম। এরপর হাউস রেন্ট। আপনারা জানেন আমাদের বাসা ভাড়া 15% দেওয়া হয়। এক্ষেত্রে আমরা বাসা ভাড়া নির্ণয় করব। বাসা ভাড়া সাধারণত বেসিকেরই 15% দেওয়া হয়। এইজন্য আমরা সেল নির্ধারণ করলাম। এরপর 15%। আমাদের হেড টিচারের বাড়ি ভাড়া এসেছে 5,250 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম সবার বাড়ি ভাড়া চলে এসেছে।
এরপর আমরা মেডিকেল অর্থাৎ চিকিৎসা ভাতা, এক্ষেত্রে চিকিৎসা ভাতা সবার 500 টাকা। এটি 500 লিখার পর আমরা ডান পাশে এসে ডাবল ক্লিক করে দিব। তাহলে সবার ক্ষেত্রে 500 চলে আসবে। এখন আমরা চাচ্ছি বেসিক, ইনক্রিমেন্ট, হাউস রেন্ট এবং মেডিকেল এই সবগুলোর যোগফল কত সেটি নির্ণয় করতে। আমরা এখানে E8 হতে H8 পর্যন্ত রেঞ্জের সাব টোটাল চাচ্ছি। ইন্টারফেস করে দিলাম। তাহলে আমরা সাব টোটাল পেয়ে গেলাম বেসিক থেকে মেডিকেল পর্যন্ত। এটি আমরা ডান পাশে এসে ডাবল ক্লিক করে সবার জন্য নির্ণয় করে নিব। এরপর আপনারা জানেন কল্যাণ বাবদ 4% কর্তন করা হয় এটি বেসিক থেকে। তাহলে আমরা 35,000 এর 4% কত হয় এটি আমরা দেখব। জন্য সমান চিহ্ন দিব। এরপর E8 দেওয়ার পর আমরা 4% করে নিব। ইন্টারপ্রেস করে দেব। তাহলে কল্যাণ বাবদ 1400 টাকা কেটে নেওয়া হচ্ছে। আমরা সবার জন্য কি পরিমাণ টাকা কল্যাণ বাবদ কেটে নেওয়া হয় সেটি বের করলাম। এরপর অবসর বাবদ যে টাকা কাটা হয় এটা হচ্ছে 6%, এটি আমরা নির্ণয় করব। এর জন্য সমান চিহ্ন দিয়ে, এটিও বেসিক থেকেই কর্তন করা হয়। সমান চিহ্ন দিয়ে E8 দিলাম। এর পরবর্তীতে আমরা 6% নির্ধারণ করে দিব। তাহলে রিটায়ারমেন্ট বাবদ প্রধান শিক্ষকের কাটা হচ্ছে 2100 টাকা। আমরা সবারটা নির্ণয় করে ফেললাম। এখন প্রত্যেকটা এমপ্লয়ি কত টাকা উঠাতে পারবেন ব্যাংক থেকে মাস শেষে সেটি আমরা নির্ণয় করব। সেটি নির্ণয় করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাব টোটাল রয়েছে হেড স্যারের ক্ষেত্রে 42,500 টাকা। এখান থেকে বাদ যাবে কল্যাণ বাবদ এবং রিটায়ারমেন্ট। এজন্য আমরা কি করব? প্রথমেই সমান চিহ্ন দিব। দেওয়ার পরবর্তীতে আমরা সাব টোটাল থেকে, অর্থাৎ সাব টোটাল রয়েছে I8 এ, এখান থেকে আমরা বাদ দিয়ে দিব কল্যাণ বাবদ বা যে 8 সেল এবং বাদ দিব K8 সেল। আশা করি আপনাদেরকে সূত্রটি বোঝাতে পেরেছি। এখন ইন্টারপ্রেস করলেই আমাদের কাঙ্ক্ষিত নেট অ্যামাউন্টটা চলে আসবে। এটি সবার ক্ষেত্রে নির্ণয় করে ফেলি। দেখতে পাচ্ছেন সবার জন্য নেট অ্যামাউন্টটা বের হয়ে গিয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন একটি স্যালারি শিটের হিসাব নিকাশ কিভাবে করা হয়। সবাইকে ধন্যবাদ। আজকের সেশনটি একটু দীর্ঘ হয়ে গিয়েছে। আগামী সেশনে দেখা হবে সবার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।